আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। শেষ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গোছানো প্রস্তুতি অনেক বেশি জরুরি। অনেকে হয়তো বা একবারেই জিরো লেভেল থেকে শুরু করতে চাচ্ছ এবং সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়াশোনা করতে চাচ্ছ এখন, তাহলে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কি না। অনেকে হয়তো পড়েছো বাট গোছানো প্রস্তুতি নিতে পারোনি, আর অনেকে হয়তো বা গোছানো প্রস্তুতি নিলেও দিন শেষে দেখা যাচ্ছে কনফিডেন্স পাচ্ছ না। আরও একটি গ্রুপ আছে যাদের সামনে মেডিকেলের পরীক্ষা। তারা হয়তো ভাবতেছো যে মেডিকেলের পরীক্ষা দিয়ে কিভাবে যতটুকু সময় থাকবে ঠিক অতটুকু সময়ের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গোছানো প্রস্তুতি নেওয়া সম্ভব। তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের কার্যকরী উপায়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গোছানো প্রস্তুতি নেওয়া যায় সেটি বলে দিব, যেটি তোমাদের দিন শেষে কনফিডেন্সের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক বেশি সহায়তা করবে। আজকে আমি 4টি বিষয়ের শুধু এমসিকিউ না, লিখিত সহ টোটাল একটি রোড ম্যাপ দিয়ে দিব যে আসলে কিভাবে গেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে একটি সিট কনফার্ম করতে পারবে এবং তোমরা অনায়াসে এমসিকিউতে 40+ মার্কস অনায়াসে কনফার্ম করতে পারবে, অনায়াসে ইনশাল্লাহ, যদি তোমরা আমার এই রুট ম্যাপ ফলো করতে পারো। ওকে, তো প্রথমে আমরা আসি যে কি কি প্রবলেমগুলো একজন স্টুডেন্ট এই সময়টাতে ফেস করে। 1 নাম্বার প্রবলেম যে ভাইয়া কি যে পড়েছি বিগত মাসগুলোতে, এখন আমার কোনো কিছু মনে নেই, মনে হয় যে সব কিছু অগোছালো মনে হচ্ছে। 2 নাম্বার, ভাইয়া আমি চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতাম, কোচিংগুলোতে ভালো করতাম, কিন্তু এখন 4টি সাবজেক্ট যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন মনে হয় সব গুলিয়ে ফেলতেছি, কোনো কিছুই মনে থাকতেছে না, কি যে পড়েছি আসলে এক্সাক্ট ওয়েতে আমি মনে হয় পড়ালেখাটা করিনি ভাইয়া। 3 নম্বর যে প্রবলেমটা ফেস করে যে ভাইয়া ঠিক আছে আমি একটি অধ্যায় নিতে পারতাম, কিন্তু 4টি সাবজেক্ট যখন পরীক্ষা দিতে যাচ্ছি একটা পড়লে আরেকটা ভুলে যাচ্ছি, কেমন জানি সব অগোছালো লেগে যাচ্ছে। এই জিনিসগুলো এখন একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়, সবারই প্রবলেম। এখান থেকে যে যত তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবে, 4টি সাবজেক্ট অ্যাকুমুলেটেড করে মেইন টপিকগুলো যেগুলো বারবার আসে সেগুলো অ্যাকুমুলেটেড করতে পারবে যে তত তাড়াতাড়ি, এবং ওগুলোর উপর একটা ভালো আয়ত্ত আনতে পারবে, ভালো বেসিক তৈরি করতে পারবে, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ভাই লিখে নাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে সব কিছু পড়া লাগে না, আমি চিল্লায় বারবার বলি, যেগুলো জিনিস পড়া লাগে সেগুলো যদি একজন স্টুডেন্ট খুঁজে বের করতে পারে তাহলে সে সাকসেস। খেলাটা হবে এই 1 মাস। এই 1 মাসে যারা এই টপিকগুলো যারা প্রিসাইসলি অ্যাকুমুলেটেড করতে পারবে, একটা গণ্ডির ভিতরে একটা এরিয়ার ভিতরে প্রস্তুতিটাকে নিয়ে আসতে পারবে, তারাই চান্স পাবে। আর যারা ব্রড স্কেলে ভাববে, সব কিছু পড়ে বেড়াবে, দিন শেষে দেখবা যে তারা মেইন জিনিসই পড়বে না এবং পরীক্ষায় কিন্তু খারাপ করে বসবে। এক্স্যাক্টলি, তাহলে ডিফারেন্সটা কি হবে? যারা চান্স পাবে তারা জিনিসটাকে গুছিয়ে নিবে, অ্যাকুমুলেটেড করে নিবে যে হ্যাঁ, জীববিজ্ঞান থেকে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, ম্যাথ থেকে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, কেমিস্ট্রি থেকে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, তাহলে আমি কমপক্ষে 40+ মার্কস এনশিওর করতে পারবো। তো চলো বেশি কথা না বলে আমরা আজকে শুরু করি যে কিভাবে চ্যাপ্টার ওয়াইজ আসলে তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত শেষ মাসে। প্রথমে আসি বায়োলজির প্রস্তুতি নিয়ে, যে বায়োলজি তোমাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে। কয়েকটি পয়েন্ট আগে মাথায় রাখতে হবে বায়োলজির প্রস্তুতি নিতে গেলে। 1 নাম্বার, যে মেডিকেলের মতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব কিছু পড়তে হয় না, লাইক কত সালে কি হয়েছে, এটা কত সেন্টিমিটার, এটা লেন্থ কতটুকু, এই যে ছোটো ছোটো ইনফরমেশনগুলো আছে যেগুলো কিন্তু মেডিকেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছরের প্রশ্নগুলো যদি একটু দেখো, আমি যদি এক্সাম্পল হিসেবে তোমাদের দেখাই দিই, এই যে এই জিনিসগুলো যে ধরতে পারবে সেই 1 মাসে কিন্তু এগিয়ে থাকবে আসলে, যে স্পেসিফিকলি কোন জিনিসগুলো পড়া উচিত। অনেকেই মনে করে যে বায়োলজি হিউজ ইনফরমেশন, প্রতিটা লাইন মনে হয় যে মুখস্থ করতে হবে, প্রতিটা লাইন ইনফরমেশন, তা নয়। তোমরা যদি বিগত 20 বছরের একটু অ্যানালাইসিস করা প্রশ্নগুলো, তাহলে তোমরা বুঝে যাবে যে একটা স্পেসিফিক অধ্যায়ের কোন পার্টগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে প্রশ্নগুলো চুজ করতেছে। এখন কথা হচ্ছে ভাই এইভাবে পড়লে কি আমি 15টার ভিতরে 15টাই প্রশ্ন কমন পাবো? সেটা নয়, তুমি 10+ অনায়াসে কমন পাবে, যদিও 2-3টি প্রশ্ন যদি এদিক ওদিক করে, কিন্তু তুমি 10+ অনায়াসে কমন পাবে ইনশাআল্লাহ। তো এখান থেকে দেখো কিভাবে একটা চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো করে, যদি আমি একটা এক্সাম্পল নেই যে জিনতত্ত্ব বিবর্তন থেকে কিভাবে প্রশ্নগুলো করেছে। দেখো যে প্রতিটি প্রশ্ন 23-24 সেশনে প্রশ্নটা করেছে কি যে ফিনোটাইপিক অনুপাত কত, 22-23 সেশনে প্রশ্নটা করেছে কি ফিনোটাইপিক অনুপাত কত, 20-21 সেশনে প্রশ্নটা করছে কি যে এপিস্টাসের অনুপাত কত, আবার 23-24 সেশনে ইন্টিজারের অনুপস্থিত। তার মানে দেখো প্রত্যেকটা প্রশ্নে শুধু অনুপাত চেয়েছে বিগত 2-3 বছরে। এখন কথা হচ্ছে বাকি বছরগুলোর কি অবস্থা। তোমরা যদি দেখো, এই যে দেখো 15, 16, 18, 19, 14, 15, 12, 13, 6, 7 সবগুলো সেশনে শুধু অনুপাত রিলেটেড প্রশ্ন এসেছে, যে প্রকট, প্রচ্ছন্ন, মেন্ডেলের সূত্র, নিম্নকুণ্ডী অনুপাত এত। এখন কথা হচ্ছে রক্তের কোন গ্রুপ অ্যান্টিজেন অনুপস্থিত, এখানে 23-24 সেশনে যে প্রশ্নটা এসেছে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাই বোনদের, এই প্রশ্নটাও কি
এই শিট থেকে এসেছে বা এই ধরনের অ্যানালাইসিস থেকে এসেছে, অবশ্যই দেখো যে ও রক্তের গ্রুপের বৈশিষ্ট্য, কোন রক্ত ইউনিভার্সাল ডোনার বলা হয়, তার মানে রক্ত থেকে যে প্রশ্ন আসে তোমরা এখান থেকে বুঝতে পারলা। ওকে, অনুপাতগুলো থেকে যে প্রশ্ন আসে তোমরা এখান থেকে বুঝতে পারলা। তারপর বিভিন্ন ধরনের যে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যগুলো আছে, স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্যগুলো আছে, পলিজিন আছে, এখান থেকে কিছু ক্যারেক্টার থেকে প্রশ্নগুলো হয় তোমরা বুঝতে পারলা। তাহলে এই জাস্ট 3টা টপিক, এখানে অনুপাতগুলো, এখানে রক্ত রিলেটেড, এখানে এই ক্যারেক্টারগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা এখানে অনায়াসে এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসো তোমরা কিন্তু পারবে। একজন স্টুডেন্টের মেইন কাজ হচ্ছে এই জিনিসটা বের করা, এই অ্যানালাইসিস করে যেখান থেকে প্রশ্ন এটা বের করা। মেইন পরিশ্রম হচ্ছে এই জায়গাটাতে। ওকে, এটা যদি করতে পারো তাহলে তোমার পরিশ্রম দেখো কত কমে গেল। জাস্ট অনুপাতগুলো তোমাকে মুখস্থ করলেই এখান থেকে ইনশাল্লাহ তুমি প্রশ্ন কমন পাচ্ছ। ওকে, এখন দেখো আরেকটি চ্যাপ্টার যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাতেন, আমরা যদি কোষ বিভাজন চ্যাপ্টারটি নিই, যে কোষ বিভাজনের কোন উপদেশের সমস্ত ক্রোমোজোমের মধ্যে সিনেপসিস ঘটে। ওকে, প্রোফেজ একের কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়, তাহলে দেখো সিনেপসিস আর কায়াজমা 21-22 সেশনে প্রশ্ন এসেছে এবং 20-21 সেশনে প্রশ্ন এসেছে। এখন এই চ্যাপ্টার থেকে বাকি যে বছরগুলো প্রশ্নগুলো কিভাবে এসেছে দেখো, প্রত্যেকটি 18, 19, 15, 16, 14, 15, 13, 14, 11, 12, 7, 8, 4, 5, 3, 4, 1, 2 একবারে 2000 থেকে শুরু করে একবারে তোমাদের আমি দেখাইলাম 20-21 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সবগুলোই দেখো টেট্রোড, বাইভ্যালেন্ট, সিনেপসিস, কোষ বিভাজন, ক্রসিং ওভার, কায়াজমা, হোমোলোগাস, দেখছো এই টাইপের প্রশ্নগুলো শুধু বারবার করতেছে 5টি উপপর্যায় থেকে। তার মানে এত ইনফরমেশন তারা কিন্তু নিচ্ছে না, তারা জাস্ট এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো করতেছে। তারপরে দেখো এই যে বাকি যে 5টি আছে সেন্ট্রিয়াল বা এই জায়গাগুলো থেকে করতেছে। তাহলে কোথায় ফোকাস করবা তুমি, কোথায় ফোকাস করলে তোমার বেশি চান্স পাওয়ার সম্ভাবনা আছে প্রশ্নগুলো কমন পাওয়ার, সেটা হচ্ছে মিওসিসের যে উপপর্যায়গুলো আছে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আসলে এই সময়টাতে আননেসেসারি জিনিস যে যত বেশি বাদ দিতে পারবে সে তত বেশি এগিয়ে থাকবে। ওকে, এই হচ্ছে এমসিকিউ পড়ার স্টাইল। আগে বুঝতে হবে কোনটা পড়বো, দেন ওই জায়গাগুলোকে হিট করতে হবে, তাহলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনায়াসে কিন্তু ভালো করতে পারবে। তাহলে যদি লিখিত অংশগুলো কিভাবে সেট করে, যারা কোশ্চেন করে কিভাবে সেট করে, কেন সেট করে, দেখো এই যে 19-20 সেশনে প্রথম আমরা রিটেন পরীক্ষা অংশগ্রহণ করি, আমার লিখিত সাজেশনগুলো কিন্তু এই ক্যারেক্টারগুলো মেনে কিন্তু তৈরি করা। যেহেতু আমি প্রথম লিখিত অংশগ্রহণ করি, আমি কিন্তু জানি কতটুকু স্পেস দেয়, আমার কি প্রবলেমগুলো হয়েছিল। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি, 19-20 সেশনে প্রথম যিনি কোশ্চেন করলো, যিনি শিক্ষক ছিলেন উনি প্রথম এই কোশ্চেনটি করলেন। ধরো এখন পরবর্তী যে কোশ্চেন করতে এসেছে একজন, এখন ভাবতেছে যে আমি এখন নতুনভাবে কি কোশ্চেন বানাবো, জাস্ট উনি তো মূলের করছে, আমি জাস্ট মূলটাকে মডিফাই করে কাণ্ড করে দিই, দেখো উনি আবার কাণ্ড করছে। এখন পরের সেশনে দেখো 19-20 সেশন পর বিজেপি পরের সেশনে একজন কোশ্চেন করতে এসেছে, উনি ভাবতেছে যে মূল চলে এসেছে, কাণ্ড চলে এসেছে, আল্লাহ আমি এখন কি দিব, তাহলে উনি কি করলো, উনি আবার মালভেসি গোত্রের বৈশিষ্ট্য দিয়ে দিল। ওকে, তাহলে দেখো মালভেসি গোত্রের বৈশিষ্ট্য দিয়ে দিল। এখন পরের জন প্রশ্ন করবে, সে আবার বলতেছে যে না মালভেসি তো চলে এসেছে, আমি এবার মালভেসিটাকে শুধু পোয়েসি করে দিই। ওকে, পরের জন প্রশ্ন এসেছে শ্বসন ও সালোকসংশ্লেষণের পার্থক্য এসেছে, পরের বার বলতেছে আমি শ্বসন এবং সালোকসংশ্লেষণ না, আমি একটু অন্য দিব, ভাজক এবং স্থায়ী টিস্যু দিয়ে দিব। তাহলে এখান থেকে কি বুঝাইলো, যে স্পেসিফিক যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ধরনের রিটেনগুলো চুজ করতেছে, মূল, কাণ্ড শনাক্ত, তারপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো, সাইন্টিফিক নেমগুলো, এই জাতীয়গুলোকে নিয়ে আমার লিখিত সাজেশনগুলো তৈরি করা। এই সমস্ত ক্যারেক্টারগুলো আমি এখানে ইনক্লুড করেছি যে কেন করতেছে, স্পেসিফিক অ্যান্সার রয়েছে। ইনশাল্লাহ সেই রিটেনগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে ইনশাল্লাহ। এবং এই জিনিসগুলো তোমরা যদি এইভাবে ধরে এইভাবে অ্যানালাইসিস করে প্রিপারেশন করতে নিতে পারো, তাহলে তোমরা বায়োলজি লিখিত পরীক্ষা ভালো করবে। ম্যাথের প্রিপারেশন নিয়ে, যে ম্যাথের কী কী পড়বো, বিশেষ করে যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু ম্যাথ থেকে বাইরে রয়েছে, তাই না? তোমরা জাস্ট প্রতিটি চ্যাপ্টার থেকে স্পেসিফিক কয়েকটি টপিক করবে ইনশাআল্লাহ। তোমরা যে এতদিন বাইরে রয়েছে তোমাদের ওই জিনিসটা ফিলেই হবে না আসলে, কারণ তোমরা যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখো, যদি আমরা সরলরেখা চ্যাপ্টারটি থেকে দেখি, যে টাইপ 1 প্রশ্ন এসেছে কি যে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, মানে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সেম ধরনের প্রশ্ন, এবং প্রশ্নগুলো দেখো রিপিট কতবার এসেছে, শুধু টাইপ 1 আমি রেখেছি, এগুলো সব থেকে বেশি এসেছে। টাইপ 2 রেখেছি যে একটা সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, কতবার এসেছে এবং রিপিটও এসেছে। টাইপ 3 রেখেছি যে ক্ষেত্রফল রিলেটেড কিছু প্রশ্ন এসেছে, দেখো সবগুলাই শুধু ক্ষেত্রফল বের করতে বলেছে। টাইপ 4 আমি রেখেছি যে লম্ব দূরত্ব রিলেটেড কিভাবে প্রশ্নগুলো এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, তারপরে টাইপ 5 এ রেখেছি যে অন্তর্ভুক্ত কোণ, দুইটি সরলরেখা দিচ্ছে, এদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলতেছে। এবং টাইপ 6 রেখেছি যে ওয়াই অক্ষের সমান্তরাল বা পার্টিকুলার একটা অক্ষের সমান্তরাল এবং এত রেখার ছেদবিন্দু দিয়ে একটা সমীকরণ যায়। এখন কথা হচ্ছে এগুলো থেকে কি রিসেন্ট 3-4 বছরের প্রশ্নগুলো এসেছে, সেগুলো কি কমন এসেছে কিনা এই টপিকগুলো থেকে, সেটাই হচ্ছে প্রমাণ করার বিষয়। তো চলো দেখি যে এখানে যে 23-24 সেশনের প্রশ্নটা এসেছে যে 1 বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটি। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন কি এসেছে কিনা, এই ধরনের বলছি, এই প্রশ্নটা যে আসতো এমন কথা না। দেখো এত রেখার উপর লম্ব এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত এসেছে, যে পার্টিকুলার একটা বিন্দুগামী এবং এত একটা সরল রেখার উপর লম্ব। এই যে তোমাদের এর আগের বছরে যারা পরীক্ষা দিয়েছে এখান থেকে কিন্তু কমন পেয়েছে। তারপরে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল এত এবং এত রেখাদ্বয় ছেদবিন্দু, তারপর এই প্রশ্নটা হুবহু এখানে রয়েছে। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত রেখাদ্বয় ছেদবিন্দু অতিক্রম করে সরলরেখার সমীকরণ কোনটি, 17-18 সেশনে একটা প্রশ্ন হুবহু কপি করে পেস্ট করে 22-23 সেশনে কিন্তু তুলে দিয়েছে। ওকে, তারপরে দেখো খালি কমন কি, এত রেখার উপর অবস্থিত পি বিন্দুটি এত হলে সমদূরবর্তী পি দূরবর্তী স্থানাঙ্ক কত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অলরেডি আমি এখানে টাইপ 4 কিন্তু রেখে দিয়েছি। ওকে, তারপরে দেখো যে
কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার চলে এসেছে। পোলার স্থানাঙ্ক কত হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে, এটা হয়তো টাইপ 8 রেখেছি আমি। দেখো যে এত হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত, চলে এসেছে। ওকে, তাহলে আশা করি জিনিসগুলো বুঝতেছো যে এর বাইরে যাওয়ার চান্স খুবই কম, এইভাবেই প্রশ্নগুলো আসবে। এবার আসি যোগজীকরণ থেকে। দেখো যোগজীকরণ থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে রিসেন্ট 3-4 বছরে, যে ওয়াই স্কয়ার ইনটু 4x ক্ষেত্রফলের আবদ্ধ ক্ষেত্রফল কত, এই প্রশ্নটা দেখো আমার টাইপ 1 থেকে কিন্তু হুবহু কপি করে পেস্ট করে দিয়েছে। আমরা যদি দেখি এখানে দেখো 10 নম্বর যে প্রশ্নটা, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x ওয়াই ইকুয়াল টু x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 10, 11, 5, 6 সেশন। ওকে, শুধু তাই নয়, এখান থেকে কিন্তু রিটেন প্রশ্নগুলো এসেছে। আমার 1 নম্বর টাইপের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, এগুলো থেকে কিন্তু রিটেন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিগত 20 বছরের অ্যানালাইসিস। একবার দুইবার এই প্রশ্নটা রিপিট হয়েছে এবং এই প্রশ্নটা দেখো 23-24 সেশনে কিন্তু এখানে তুলে দিয়েছে। ওকে, তারপরে এই প্রশ্নগুলো দেখো সবগুলো ex e টু দি পাওয়ার মাইনাস 22 সেশনে এসেছে। এই প্রশ্নটা কি বিগত বছরের টপিকগুলো থেকে অবশ্যই এসেছে। দেখো dx ex e টু দি পাওয়ার মাইনাস x 9-10 সেশনের প্রশ্নটি, 9-10 সেশনের প্রশ্নটি 22 সেশনে তুলে দিয়েছে। এবং শুধু এই প্রশ্নটা দেখো কতবার, 15, 16, 14, 15, 7, 8, 22 সেশনে তুলে দিয়েছে। ওকে, সেম প্রশ্ন। তারপরে দেখো এখানে এই যে এই ধরনের প্রশ্নগুলো মডুলাস রিলেটেড, এই ধরনের প্রশ্ন যে 21, 22, 20, 21 সেশনে এসেছে, এগুলো কি বিগত বছরে এই স্টাইলের প্রশ্নগুলো এসেছে? অবশ্যই এই স্টাইলের প্রশ্ন এসেছে। দেখো এটা শুধু আলাদা একটা টাইপ রেখেছি আমি, টাইপ 3। এই যে মডুলাস রিলেটেড প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, তার মানে এখান থেকে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ মডুলাস রিলেটেড প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারে। এই টপিকের বেসিকটা আমাকে স্ট্রং করতে হবে, এখান থেকে কত স্টাইলের প্রশ্ন সেগুলো আমাকে সলভ করে রাখতে হবে। এটাই যে আসবে এটা কল্পনা করিও না, এই স্টাইলেই আসবে। ওকে, তো যারা বুঝার আশা করি বুঝতেছো যে এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসবে। এবার কথা হচ্ছে যে লিখিত প্রস্তুতি কিভাবে নিব ম্যাথমেটিক্স থেকে। এখানে দেখো যে আমার যে লিখিত সাজেশনগুলো আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, অথবা ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেখান থেকে ছোট ছোট যে ম্যাথগুলো আছে যেগুলো উইদাউট ক্যালকুলেটরে সমাধান করা যায়, বিশেষ করে বুটেক্স, কুয়েট, রুয়েট, এই জাতীয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। ওকে, এবং বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, যেগুলো ছোট ছোট উইদাউট ক্যালকুলেটর করা যায়। দুইটা কন্ডিশন, ছোট ছোট উইদাউট ক্যালকুলেটর করা যায়। জায়গা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্পেসিফিক একটা জায়গা দিয়ে দিবে তোমাকে এবং ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। এই দুইটা কন্ডিশন ফুলফিল করা যে রিটেনটা সেটাই শুধু প্র্যাকটিস করবে। ওকে, এই জিনিসটা মাথায় রেখে প্র্যাকটিস করতে হবে। এবার সে পদার্থবিজ্ঞানে থেকে, পদার্থবিজ্ঞানের একটা কোশ্চেন এসেছে মিউ নট এপসাইলন নট একক কোনটি, ডিউ 14, 15, 22 সেশনে। দেখছো আবার দেখো মিউ নট এপসাইলনের মাত্রা কোনটি, রাজশাহী ইউনিভার্সিটি। আবার দেখো ইউ বাই বি এর এসআই একক হলো 18-19 সেশনে এসেছে। আবার মিউ নট এপসাইলন নটের এককের মানে নিচের কোনটি রাশি, 18-19 সেশনে। নিচের কোনটি ভরের একক নয়, 19-20 সেশনে। এই যে এক ধরনের কোশ্চিন বারবার আসতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমরা মনে করো যে হাজার হাজার প্রশ্ন সমাধান করতেছো কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলো সমাধান করতেছো না। এই যে দেখো একই স্টাইলে মিউ নট এপসাইলন নট এর অনুপাত থেকে একক চাচ্ছে, সার্টেন একটা সূত্রের ভিতর থেকে একটা একক চাচ্ছে। এই স্টাইলে প্রশ্ন সমাধান করার যদি অভিজ্ঞতা না থাকে, নিচের কোনটি ভরের একক নয়, তাহলে তুমি কিন্তু 45 সেকেন্ডে এই ধরনের আননোন একটা প্রশ্ন কিন্তু আনসার পরীক্ষার হলে কিন্তু পারবে না। ওকে, সো এই টপিকগুলো খুঁজে বের করে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার অভিজ্ঞতা থাকতে হবে। এবার আসি পদার্থবিজ্ঞান। ধরো পদার্থের গাঠনিক ধর্ম তুমি পড়তেছো, দেখছো পদার্থের গাঠনিক ধর্ম থেকে যে প্রশ্নগুলো এসেছে ম্যাক্সিমাম 1 নম্বর টপিক থেকে এসেছে ইয়াঙ্কের গুণাঙ্ক থেকে। যে ইয়াঙ্কের গুণাঙ্ক কত, হুকের সূত্রটি, ইয়াঙ্কের গুণাঙ্ক কত, এবং এর রিসেন্ট যে প্রশ্নগুলো এসেছে 23-24 সেশনে দেখো এর আগের বছরে ইয়াঙ্কের গুণাঙ্ক থেকে এসেছে এবং স্থিতিস্থাপকের গুণাঙ্ক থেকে কিন্তু এসেছে রিসেন্ট যে 2-3 বছরের কোশ্চেনগুলো। যদি ভৌত আলোক বিজ্ঞান তোমাদের দেখাই, যে ভৌত আলোক বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছে 1 নম্বর টপিকে যেগুলো রেখেছি সবগুলো ইয়াঙ্কের দ্বিচির, ইয়াঙ্কের দ্বিচির, ইয়াঙ্কের দ্বিচির পরীক্ষা, সব ইয়াঙ্কের দ্বিচির পরীক্ষা। 1 নম্বর টপিকে রেখেছি শুধু ইয়াঙ্কের দ্বিচির পরীক্ষা থেকে সব থেকে বেশি কোশ্চেন এসেছে 1 নম্বর টপিক। এবং রিসেন্ট প্রশ্নগুলো তোমরা যদি দেখো 21-22 সেশন এবং 20-21 সেশন বা 22 সেশন সবগুলো হচ্ছে ইয়াঙ্কের দ্বিচির থেকে কিন্তু এসেছে এবং এই প্রশ্নটা তো রিপিট এসেছে, একটু আগেই দেখালাম। ওকে, সো এই হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রস্তুতি। এবং এর ছাড়াও আরও কিছু টপিক আছে যেগুলো থেকে পদার্থবিজ্ঞান বারবার কোশ্চেন করে থাকে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্নের ফাঁদ পেতে রাখে, বড় বড় কোশ্চেন দেয় কিন্তু আনসার 0 বা নো চেঞ্জ। এগুলো অনেকে জানে না, যার কারণে ভুল দাগিয়ে ফেলে এবং তোমার কিন্তু চান্সটা মিস হয়ে যায়। দেখো এই প্রশ্নটা কত বড়, কিন্তু এখানে অভ্যন্তরীণ শক্তি চেয়েছে এবং বলে দিয়েছে তাপমাত্রা স্থির। তাহলে অভ্যন্তরীণ শক্তির সাথে কিন্তু তাপমাত্রার একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তার মানে এখানে যখন প্রশ্নটাকে পড়বে এত বড়, এর আগের বছর 23-24 সেশনের প্রশ্ন এসেছে, সে কিন্তু প্রথমে প্রশ্নটা হাল ছেড়ে দেবে, যেটা পারবো না। যেমন এখানে দেখো আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ কিন্তু আমরা জানি পার্টিকুলার একটা তারের আপেক্ষিক রোধের কোনো সেম থাকে, কোনো চেঞ্জ হয় না, যতই তারটাকে বাড়ানো কমানো হোক না কেন, এখানে আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ হবে না। ইয়াঙ্কের গুণাঙ্ক, পার্টিকুলার একটা তারের ইয়াঙ্কের গুণাঙ্ক সেম থাকে। ওকে, বিস্তারের সাথে দোলনকালের কোনো সম্পর্ক নেই। এই রিলেটেড এখন যারা চান্স পাবে তারা কি করবে, যেই প্রশ্নগুলো যেহেতু এসেছে এই রিলেটেড প্রশ্ন আর কোন কোন অধ্যায়ে কোথায় কোথায় আছে তারা কিন্তু বের করবে এবং তারাই চান্স পাবে। এক্স্যাক্টলি এই জন্য আমি বারবার বলি কেন
যে অ্যানালাইসিস না করলে তুমি এগুলো কখনোই বুঝতে পারবে না। সে রসায়নের ক্ষেত্রে ভাই তোমাকে চান্স পাওয়ার ক্ষেত্রে রসায়ন এবং বায়োলজি সব থেকে বেশি ভূমিকা পালন করবে, কারণ এগুলো ক্রিয়েটিভিটি দেখানোর কোনো ওয়ে নেই। ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যায় যে আগের বছর থেকে তুলে দেয়, ওই ক্যাটাগরির হয়। যদি তড়িৎ রসায়ন তোমরা দেখো যে গঠিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে ক্যাথোডিক কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে। ক্যালসিয়াম ক্লোরাইড 1 ফ্যারাড তড়িৎ চালনা, এই প্রশ্ন কি এসেছে? দেখো 1 ফ্যারাড তড়িৎ চালনা সোডিয়াম ক্লোরাইড, জাস্ট সোডিয়াম ক্লোরাইডের জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড করে দিয়েছে। একজন শিক্ষার্থী যদি এটা বুঝে করে এবং 8-9-15-16 সেশনে প্রশ্নটা এসেছে, সে কেন পারবে না? ওকে, পরবর্তীতে দেখো যে 2টা তড়িৎদ্বার দিয়েছে, বলছে বিভব দিয়ে দিয়েছে, বলতেছে কোষ বিভব কত। তাহলে কোষ বিভব এই প্রশ্ন কি এসেছে? অলরেডি এই প্রশ্নটাই চলে এসেছে। দেখো জিঙ্ক প্লাস সিলভার আয়নের 2টা দিয়ে দিয়েছে, বলছে কোষ বিভব কত। সেম ক্যাটাগরির প্রশ্ন। এখন কেউ যদি বলে ভাই আমরা হুবহু এটা চাই, তাহলে হুবহু আসছে। কেউ যদি বলে এই ক্যাটাগরির প্রশ্ন চাই, তাহলে এই ক্যাটাগরির প্রশ্ন আসছে। অনেকে বলে যে ভাই হুবহু আসে কিনা, আরে ভাই এই ধরনের প্রশ্নগুলোই আসবে, ক্যাটাগরির এই টাইপ হুবহু আসবে, আবার ম্যাক্সিমাম টাইপ রিপিট আসবে। ড্যানিয়েল কোষে যে ইলেকট্রন আসে, কতবার প্রশ্ন আসছে, লিখতে লিখতে আমার অবস্থা শেষ হয়ে গিয়েছে যে ইলেকট্রন হিসেবে ব্যবহৃত হয়। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে। এই যে দেখো নিচের কোনটি কেপি কেসি এর মানের সমান কতবার এসেছে, ওকে, কোনটি ক্ষারীয় বাফার, কোন এগুলোকে কতবার এই প্রশ্নগুলো এসেছে তোমরা নিজেরাই জানো। তারপরে তোমরা যদি দেখো যে অর্গানিক কেমিস্ট্রি যে প্রশ্নগুলো আমি বারবার বলতেছি যে অর্গানিক কেমিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো আসে, প্রথম শনাক্তকরণ পরীক্ষা, এবং এই শনাক্তকরণ পরীক্ষা থেকে আমি অলরেডি অর্গানিক কেমিস্ট্রি দেখে দিয়েছি যে 5টা টপিক পড়লে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবে, এবং এখান থেকে প্রশ্নগুলো কিন্তু কমন আসে। এই যে এই প্রশ্নটা আমার সেটা থেকে তুলে দিয়েছে, এই কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে 23-24 সেশন, এই যে কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে 12-13 7 তারপর সেশন অলরেডি চলে এসেছে। তাহলে দেখো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসবে, ওকে। তারপরে এখানে দেখো যে আরসিও আর আরসিএস রাসায়নিক পরিবর্তনের কোন বিকারকটি প্রয়োজন, তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে 23-24 সেশনে, আরসিও আর আরসি পরিবর্তনের কোন বিকারকটি প্রয়োজন। এভাবে এই প্রত্যেকটি প্রশ্নই বিগত 3-4 বছরে যা এসেছে এই শিটগুলো থেকে কিন্তু কপি করে পেস্ট করে এসেছে, ওকে। তারপরে তোমরা দেখো এখানে যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে দেখো এই প্রশ্নটা কতবার রিপিট এসেছে, এখান থেকে শুধু জারণ বিজারণ রিলেটেড প্রশ্নগুলো আসে। এই যে নিচের কোনটি ডিসপ্রপোর্শন বিক্রিয়া কতবার এসেছে, এই প্রশ্নটা কিন্তু তোমার 23-24 সেশনে দেখো এই ধরনের কিন্তু একটা প্রশ্ন এসে গিয়েছে। তো আশা করি জিনিসগুলো বুঝতেছো, এইভাবে টপিক বের করে তোমাকে পড়তে হবে, ওকে, তাহলে তোমরা ভালো করতে পারবে। এবং রিটেনগুলো আমার এইভাবে সাজানো, এই জিনিসগুলোকে মেনটেন করে ঢাবি কোন জায়গাগুলো ফোকাস করে কীভাবে করে, এইভাবে তোমরা যদি একটা রোড ম্যাপ সাজিয়ে নিতে পারো, তাহলেই তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো পারবে, একটি সিট কনফার্ম করতে পারবে। এবং 40+ এমসিকিউ তোমরা এই টপিকগুলো আন্ডারে পাবে ইনশাআল্লাহ। টপিক বলতেছি বারবার, অনেকে ভাবিও না যে ভাইয়া হ্যাঁ এই প্রশ্নটাই হুবহু কমন পাবো, এই টপিক থেকেই পাবা, এবং এই প্রশ্নগুলো পাওয়ারও চান্স বেশি, কারণ অনেক স্টাইলে অলরেডি প্রশ্ন হয়ে গিয়েছে, আর নতুনভাবে কি প্রশ্ন সাজাবে। তো এরপরেও যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ। তোমাদের পার্টিকুলার কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং স্পেশাল ছাড়ের শিটগুলো দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য, তোমরা অবশ্যই সেগুলো সংগ্রহ করে নিবে, আমার পেজে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু পরীক্ষার আগে অনেক সাজেশনমূলক ভিডিও তোমরা পাবে।